নমস্কার, গল্পের দুনিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্পটি নেওয়া স্টোরি মিরর থেকে। আপনাদের জন্য আজকের গল্প নবনীতা দাসের লেখা অদ্ভুত উড়ে। শ্রোতাদের সুবিধের জন্য গল্পের কিছু অংশের পরিবর্তন করা হয়েছে। গল্প পাঠে নন্দন, বিল্টুদা ও পিগলুর ভূমিকায় সৈকত। আজ আপনাদের সাথে আমি মহাশ্বেতা শুনব আজকের গল্প অদ্ভুত উড়ে। শেষমেশ বৃষ্টিটা শুরু হলো। দুদিন ধরেই শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে বৃষ্টিটা হয়ে। অফিসে এসি আবহাওয়ার ভেতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধে আগত প্রায়, যদিও মেঘের ঘনঘটায় ইতিমধ্যে দিনের আলো নিভিয়ে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টিমাখা সন্ধে, আর কি চাই? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার ওপর আজ আমি আবার ফ্ল্যাটে একা। যে করেই হোক আজ অন্তত একটা গল্পের প্লট মাথায় নিয়ে আসতেই হবে। অনেক দিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনা আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে, তাই এক কাপ কফির সাথে ডায়েরিটা নিয়ে বসে পড়লাম জমিয়ে। সমস্যাটা সেই এক জায়গায় গিয়ে দাঁড়ালো, ঠিক কি নিয়ে লিখব। এই পরিবেশটা যদিও একটা ভুতুড়ে আবেশের দিকেই নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। ভূতের প্রতি টান আমার ছোট থেকেই, যদিও ভূতে ভয় পাই প্রচণ্ড। রাতে একা থাকতে হলে তো আজও ঘরের আলো জ্বালিয়ে শুতে হয়, নইলেই মনে হয় কেউ যেন আমার পাশে শুয়ে আমার দিকেই তাকিয়ে আছে। যদিও কোনো রকমে ঘুমিয়ে পড়ি, তবু এক প্রচণ্ড ভয়ের স্বপ্ন দেখে ধরপড়িয়ে ওঠাটা খুবই স্বাভাবিক। সে যাই হোক, ভুতুড়ে অভিজ্ঞতায় অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষ্যই আছে আমার কাছে। কারণ সুযোগ পেলেই আমি মা, বাবা, পিসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নির্বিশেষে ভূতের গল্পটাই শুনতে চাই। আর প্রায় সকলের ঝুলিতেই একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী থেকেই থাকে, সে নিজেরই হোক বা আরও কারো কাছে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গাল গল্প দেয় না তা নয়, তবে বেশিরভাগটাই সত্যি ঘটনা। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহে সত্যি। যেমন আমারই এক দাদা, বিল্টুদা। সে যে কি ডানপিটে ভয় ডরহীন, সে না দেখলে বোঝানো সম্ভব হয় না। মানে শুধু ভূতের বিষয়ই নয়, লৌকিক অলৌকিক সব বিষয়েই। সেদিন মামার বাড়িতে গিয়ে এরকমই এক বৃষ্টি ভেজা সন্ধ্যাতে আড্ডা শুরু হলে আমি অভ্যেসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু আলতো করে তুলে দিলাম। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না, যত রাজ্যের বুজরুকি। শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি বেড ধরে। আমাদের ওই গ্রামের পুরনো বিশাল বাড়িতেও একা রাত থেকেছি প্রায় এক সপ্তাহ, কোনোদিন গাটা শিউরে ওঠেনি। আমি বললাম, সে তুমি নাই বা ভয় পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেবো, সেই সময় প্রায় আমরা এই বারাসাত থেকে জঙ্গলের দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এই তো পিগলুও যেত। কি রে পিগলু, বল। আরে ভাই, সেদিনকার কথা বলছিস? সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। তো ওই রাস্তায় ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটার বা তার বেশি হবে রাস্তাটা। NH-34-এর এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্তে গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন, কারণ সারাদিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর কেউ ভিড়ত না ওদিকে। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারই নাকি সে রাতে আর বাড়ি ফেরা হয় না। পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা 2-1 তো মৃত অবস্থাতেও। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না, কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠেকাবে। আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে খেয়াল নেই। আলো প্রায় নিবু নিবু তখন। খেয়াল হলো, এই রে
অনেকটা চলে এসছি তো। এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 4টা তো কম করে বাজবে বাড়ি ঢুকতে। তার উপর শীতের সময়, অন্ধকার হতে আর হয়তো মিনিট 10। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচন্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়লো। আমি বললাম, ভাই শর্টকাটটা নে, অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। একজন আটকে উঠে বলল, পাগল নাকি? ওই রাস্তার গল্প ভালো না, ওসব ভূতটুতের নিয়ে ছেলে খেলা একদম ঠিক নয়। কে শোনে কার কথা? আমি ইতিমধ্যেই সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরাও নিরুপায় হয়ে চললো আমার পিছন পিছন। আমরা 4 জন ছিলাম সেদিন 3টে সাইকেলে। সুজয় বসেছিল সন্তুর পেছনে। প্রথমে বাকিরা একটু ভয় পেলেও আমরা আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ওসব মাথা থেকে চলে গেল। এভাবে কতটা গেছে জানি না। হঠাৎ খেয়াল হলো আমাকে প্যাডেলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখছিস তখন আরও বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার, ছোটাছুটি করার অভ্যেস ছিল, তাই যত পথই সাইকেলিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পেছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকেই পেছনে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় ফিকলু বলল, ও কি, তোর সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই। আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পিছন দিকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়লো আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে। সাথে সাথে সেই অসম ভার আমার সাইকেলের কেরিয়ার থেকে যেন হঠাৎই চলে গেল। খুব জোরে চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফিয়ে উঠলো। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো আমার বাড়িতে গেলে। আমার সাইকেলের কেরিয়ারের ওপর দুটো কারো দু হাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। বড্ড খিদে পেয়ে গেল লিখতে লিখতে। যা বৃষ্টি, বাইরে বেরিয়েও যে কিছু আনবো তাও মুশকিল। আর এরকম বর্ষার দিনে একটু মুখরোচক না হলে কি আর চলে? আমার আবার বৃষ্টির দিনে মাঝে মাঝে পিৎজার খিদে পেয়ে যায়। আর কি, অর্ডার করেই দিই। খুব জোর আধ ঘন্টা নেবে আসতে। কিছুক্ষণ বাদে ফোন এলো ডমিনোস থেকে। আবার নিচে যেতে হবে। ফ্ল্যাটে অপরিচিত কাউকে উঠতে দেওয়া যাবে না, এটা আমাদের নিয়ম। সিঁড়ির লাইটটার যে কি হয় মাঝে মধ্যেই কেটে যায়। অন্ধকারেই নামতে হবে। আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করছিলাম, খেয়ালই নেই এখনও নিচে পৌঁছলাম না কেন। সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। আমি আরও তাড়াতাড়ি নামতে লাগলাম। কি আশ্চর্য, থাকি তো 3 তলায়, এইটুকু নামতে এত সময় লাগে নাকি? রেলিং দিয়ে একবার নিচের দিকে তাকালাম। হ্যাঁ, 1 তলার গিলটা চোখে পড়ছে আবছা আলোয়। মানে আমি 2 তলায়? এতক্ষণে 1টা তলা নামলাম। আরও তাড়াহুড়ো করে নামতে শুরু করলাম। এই বাঁকটা ঘুরলেই মেন গেটটা পাবো, কিন্তু কই, দরজা কই? আমি আবার রেলিং দিয়ে ঝুঁকে নিচটা দেখলাম। এ কি, আমি তো এখনও 2 তলাতেই। এবার কেমন একটা যেন অজানা ভয় আমায় পেয়ে বসলো। কিছু মাথায় আসছে না, কোনো হিসেব যেন মিলছে না। আমি এবার ওপরে উঠতে থাকলাম। এই ওপরতলাতেই তো আমার ফ্ল্যাটটা, কিন্তু কই, ওটাও তো খুঁজে পাচ্ছি না। 2 তলার ফ্ল্যাটটা আজীবন বন্ধ থাকে। জানি না কী কারণে কোনো দিন ভাড়া আসে না, তাই সেই ফ্ল্যাটে যে কাউকে ডাকবো তারও উপায় নেই। আমি দিকবিদিক শূন্য হয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে লাগলাম। না উপরে উঠতে পারছি, না নিচে নামতে পারছি। ঠিক এই সময় হঠাৎ নিচে গেট খোলার আওয়াজ পেলাম। কেউ একটা সিঁড়ি দিয়ে উঠে আসছে। যাক, বাঁচা গেল, কাউকে তো একটা পাওয়া গেল। রেলিংয়ে ঝুঁকে দেখলাম আবছা আলোয় ক্যাপ পরা একটা ছেলে উঠে আসছে। হাতে মনে হলো পিৎজার বাক্স। কিন্তু আমি ডেলিভারি ছেলেটিকে তো আমার ফ্ল্যাটের নাম্বার বলিনি। সে জানলো কি করে? আর নিচে তো তালা মারা থাকে সর্বক্ষণ, সে খুললই বা কেমন করে? আমি আরও আড়ষ্ট হয়ে পড়লাম, আর যেন হাত পা নড়ছে না। এদিকে পায়ের আওয়াজটা ক্রমশ ওপরে উঠে আসছে। আমি খুব জোরে চিৎকার করতে চাইলাম,
কিন্তু গলার স্বর বেরোচ্ছে না। কেন? এ কি? ছেলেটা আমার দুহাত নিচে এসে দাঁড়ালো। ধীরে ধীরে ওপরের দিকে তাকাচ্ছে সে। চোখগুলো যেন ঠিক ঠিক করে জ্বলছে। হঠাৎ আমার কানের পাশে কেউ যেন বলে উঠল, স্যার, ইয়োর পিৎজা ইজ হেয়ার। ফোনের রিংটোনের আওয়াজে ধরপড়িয়ে উঠলাম। উফ, তবে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? আমি নিজের ঘরেই, ডায়েরিটা খোলা সামনেই। কখন ঘুমিয়ে পড়েছিলাম লিখতে লিখতে কে জানে। এই হচ্ছে সমস্যা। ভূতের কথা লেখাও চাই, আবার সেই নিয়ে ভাবতে গিয়েও প্রাণ ওষ্ঠাগত। ফোনটা ধরলাম, উপর থেকে আওয়াজ এলো, গুড ইভিনিং স্যার, অর্ডারটা ডেলিভারি করতে না পারায় আমরা খুব দুঃখিত। আসলে বৃষ্টিতে কোনো ওয়ার্কার বেরোতে পারছে না। প্লিজ কিছু মনে করবেন না, আপনার অর্ডারটা ক্যান্সেল করা হলো। আমরা এখনই আপনার অ্যাকাউন্টে টাকা রিফান্ড করে দিচ্ছি। সত্যিই তো, যা বৃষ্টি আর বাজ পড়ছে, বাইরে কারোর পক্ষেই বেরোনো সম্ভব না। ইটস ওকে বলে ফোনটা রাখতে গিয়ে আমার ফ্ল্যাটের দরজার দিকে চোখ পড়লো। হঠাৎই বুকটা চ্যাঁত করে উঠলো। দরজাটা খোলা, দরজার ঠিক বাইরেই একটা বাক্স পড়ে, ওপরে লেখা ডমিনোজ পিৎজা। আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক করে আপনাদের প্রিয়জনের সঙ্গে গল্পগুলি শেয়ার করুন এবং পরবর্তী আরও অনেক গল্প শোনার জন্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।